This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুরু করছি নিউজ অ্যাট 2। আপনি কি বাংলায় কথা বলতে লজ্জা পান কিংবা খারাপ লাগে, বাংলা বলতে বা শুনতে ইচ্ছে করে না? আপনি কি বাংলায় থাকেন? তাহলে আজকের দুপুর দুটো আপনার জন্য। বাংলায় থাকবো, বাংলায় কথা বলবো, আমরা বাঙালি, আমাদের ভাষা বাংলা, অথচ বাংলা ভাষা বললে আমাদের হেনস্থার শিকার হতে হবে। নতুন করে আরো একটা ঘটনা সামনে এসেছে, তাই নতুন করে এই প্রশ্নটা আপনাদের সামনে আনলাম। আসানসোলের একটি ঘটনা। এক ব্যবসায়ী তার দোকানে কয়েকজন যুবককে কিছু বিক্রি করেন, অনলাইন পেমেন্ট হয়, তার নোটিফিকেশন বাংলায় যায় ওই যুবকদের মোবাইলে। এখানেই তারা প্রশ্ন করেন, বাংলায় কেন, হিন্দিতে কেন নোটিফিকেশন আসবে না? এই নিয়ে বচসা তর্কাতর্কি। পরে ওই ব্যবসায়ীর ওপর চড়া হয় বেশ কিছু যুবক, ওই যুবকরা, এবং মারধর করা হয় বলে অভিযোগ। কারণ বাংলায় নোটিফিকেশন কেন এসেছে, বাংলা কেন? ভাবুন, বাংলায় বঙ্গ, পশ্চিমবঙ্গ যার নাম, সেখানে এই প্রশ্ন হতে পারে কখনো? কি বলছেন আক্রান্ত ব্যবসায়ী, শোনাবো। ফোন পে করলো, ফোন পে করার পরেও আমার এটা বাংলাতে করা আছে, অনুবাদ করা আছে, তো বলছে বাংলা মে বাতিয়া রা। তো আমি এই কথাটা শুধু বলে, এই क्या बोला रे? হ্যাঁ, বলছে क्या हुआ? बोलने से क्या हुआ? বলছে আমি লোকাল का है, হ্যাঁ आ रहा है रुको। ঠিক, আমরা 9টা 10টা 10-15 সময় যখন এদিকে তালা লাগিয়ে সামনে লাগানো যাচ্ছে, ও সাইড দিয়ে পিছন দিয়ে এসে মারলো। এটা তো মজা হতে পারে না। বাংলায় থাকবো, বাংলা ভাষা শুনবো না, বাংলায় নোটিফিকেশন নেব না, বাংলা ভাষায় গান শুনবো না। মনে আছে আপনাদের কদিন আগেই ইমন চক্রবর্তী, বিখ্যাত বাংলা গায়ক, তিনি একটি অনুষ্ঠানে গিয়েছিলেন, তার কাছে অনুরোধ আসে যে বাংলা গান শুনবো না, হিন্দি গান গাইতে হবে। ইমনের জবাব কি ছিল শুনুন। চুলের মুঠি ধরে ক্যাম্পাসের বাইরে বের করে দিত। বলো, আমি সাহসের সঙ্গে, জোরের সঙ্গে হাত দেখে বলো আমি বাংলা গান শুনবো না, অন্য কোনো জায়গা হলে না চুলের মুঠি ধরে ক্যাম্পাসের বাইরে বের করে দিত। ফালতুগিরি করো না, একদম করো না। এই স্টেটটার নাম বাংলা, সুতরাং সব শোনো, মারাঠি গান শোনো, পাঞ্জাবি গান শোনো, গুজরাটি গান শোনো, ইংরেজি গান শোনো। তুমি কে হে, তোমার সাহস এত বড় বলছো বাংলা গান শুনবো না? ওর যদি সাহস থাকে ওকে স্টেজে পাঠাও, দেখি ওর কত বড় সাহস আছে। এসব করো না, এই ভণ্ডামি গুলো করো না। বাংলায় থাকছো, বাংলায় চাকরি করছো, পয়সা রোজগার করছো বাংলায় থেকে, বাংলা গান শুনবে না বলছো? একটা ঘটনা নয়, পরপর বেশ কিছু ঘটনা এমন ঘটছে। মেট্রো স্টেশনে এক ভিডিও ভাইরাল হয়েছে মাত্র কটা দিন আগে। এক ব্যক্তি ওই বাংলা বলা নিয়ে আরেক ব্যক্তির ওপর চড়া হচ্ছেন। দেখবো সেই ভিডিও, দেখুন। বাংলা বলতে বুঝতে পারছেন না? কলকাতা মেট্রোতে হিন্দি বলতে হবে কেন তোমার সঙ্গে? বাংলা বলতে বুঝতে পারছেন না? কলকাতা মেট্রোতে তোমার সঙ্গে হিন্দি বলতে হবে বাঙালিকে? তুমি বাংলা বোঝো না? কলকাতায় বাঙালিকে তোমার সঙ্গে হিন্দি বলতে হবে মেট্রোতে, হিন্দি মে বলিয়ে। বাংলায় আছো, বাংলাটা সমঝ নাও। কলকাতায় বাঙালি তোমাকে হিন্দিতে বলবে তোমার বোঝার জন্য। এটা বিহার না ইউপি? হিন্দি মে বলিয়ে, পড়া করে হিন্দি মে বলিয়ে। সমঝ নেই, বাংলা সমঝ নাও। কলকাতায় থাকছো, কাজ করছো, বাংলায় থাকতে গেলে বাংলাটা শিখে নাও। আমি বিহারে গেলাম, অত কেউ বাংলা বলবে না, ইউপিতে গেলেও বাংলা বলবে না। কলকাতা মেট্রো তোমার জন্য হিন্দি শিখতে হবে। অবশ্যই দিক্কত হবে, প্রতিটা বাঙালিরই হবে। হিন্দি বলতে বলবে না কাউকে, কাউকে হিন্দি বলতে বলবে না। দিক্কত কেসে? আজব আবদার। উনি বাংলায় মেট্রোয় চড়ছেন, কলকাতা মেট্রোয় চড়ছেন, বলছেন হিন্দি মে বলিয়ে। আপনি তামিলনাড়ু গিয়ে বলতে পারবেন যে আপনি হিন্দিতে বলুন? কেউ বলবে হিন্দি না। এরকম যুক্তি বাংলায় আসছে কি করে তাহলে? চলুন আমি চন্দ্রশেখর, আমার আসানসোলের সহকর্মীর সঙ্গে কথা বলি। চন্দ্রশেখর, আজব যুক্তিতে মারামারি লোকজনের। দেখো, এই ঘটনা নতুন নয়, এই ঘটনা বেশ কয়েকবার আসানসোলের বুকে আমরা দেখলাম। রূপনারায়ণপুরে এর আগেও একটা ঘটনা ঘটেছিল পার্কিংকে কেন্দ্র করে, তখন কিন্তু দেখা যাচ্ছে সেই ভাইরাল ভিডিও আবার নতুন করে আজকে সামনে এসেছে, যেখানে বলা হচ্ছে বাংলা মে বলনা হ্যাঁ তো বাংলাদেশ যাইয়ে। সেই ঘটনার রূপনারায়ণপুর ফাঁড়িতে অভিযোগ দায়ের হয়েছিল। এরপর দেখা গেল যে নোটিফিকেশন সফটওয়্যার বাংলায় ডাউনলোড করা আছে বলে 3 জন যুবক মিলে অনুপ মাঝি নামক ব্যবসায়ীকে মারধর করলেন।
এবং তারপরেও রূপনারায়ণপুর ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হলো। যদি এখনও পর্যন্ত সিসি ক্যামেরা বন্দী হয়েছে, ওই 3 জন ক্যামেরা যারা হামলাবাজ তাদের চিহ্নিত করা গেছে, কিন্তু তারা কোথাকার বোঝা যাচ্ছে না। কারণ রূপনারায়ণপুর যে ফাঁড়ি এলাকা, ল এন্ড অর্ডারের বিষয়, আমাকে একটা কথা বলো, আসানসোলে বরাবর তুমি এই কাজ করে আসছো, এখন এই ঘটনার প্রবণতা বাড়ছে কেন? মানে অবাংলাভাষী জনসংখ্যা কি বাড়ছে আসানসোলে? কারণটা কি? দেখো, বাংলা ভাষা ক্রমশ সংখ্যালঘু হয়ে পড়ছে এবং এর পিছনে রাজনৈতিক মতও রয়েছে। তুমি যদি শাসক দলে দেখো, দেখবে এখানে বিহারীবাবু শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করা হয়েছিল। যদি বিজেপির তরফ থেকে দেখো, তাহলে দেখা হবে যে প্রার্থী করা হয়েছিল পবন সিং, ভোজপুরি গায়ক। এবং সর্বত্র ক্ষেত্রে রাজনৈতিক উদাসীনতা রয়েছে এবং সেভাবে কিন্তু প্রতিরোধ গড়ে উঠছে না। তবে বিচ্ছিন্নভাবে এই ঘটনাগুলো ঘটছে এবং বাংলা ভাষায় যারা কথা বলছে তারা কিন্তু আক্রান্ত হচ্ছে। কারণ খনি এলাকা, শিল্পাঞ্চল এলাকায় প্রচুর অবাঙালি মানুষ বাইরের থেকে আসেন, এখানে রোজগার করেন এবং তারা কিন্তু আস্তে আস্তে নিজেদের প্রভাব খাটাতে শুরু করছেন বলে অভিযোগ। চন্দ্রশেখর, তোমাকে ধন্যবাদ এবং আমি 100% একমত চন্দ্রশেখরের সঙ্গে। এখানে রাজনীতির মদত রয়েছে। ঝন্টু বড়াইক আমার সঙ্গে রয়েছেন। সত্যিই তো রাজনীতি, বিশেষ করে এই বাংলায় সবেতে রাজনীতি, সেখানে সাধারণ নাগরিকের জীবনও রাজনীতি দ্বারা প্রভাবিত হয়। এই যে একটা প্রবণতা, অবাংলা ভাষীদের পার্টিকুলার ভোট ব্যাংক বানিয়ে তোল্লাই দেওয়ার চেষ্টা, কোথাও কি এই ধরনের ঘটনা তারই ফল? একদম, এটা পলিটিক্যাল ইকোসিস্টেমের পার্ট হিসাবে গড়ে উঠছে। আমি সব দল মিলে বলছি যে ভারতবর্ষে একটা রাজ্যের উদাহরণ দেখাও কোন জায়গায় যে অন্য রাজ্য থেকে লোক এনে ক্যান্ডিডেট দাঁড় করানো হচ্ছে। দেখো, গুজরাট থেকে ইমরান পাঠানকে এনে মুর্শিদাবাদে জেতানো হলো। আমি ওভারঅল বলছি, কীর্তি আজাদ, যার ফ্যামিলি, যার বাবা মুখ্যমন্ত্রী থাকাকালীন তার পরিবারের বাঙালি নিধনের অত্যাচারের উদাহরণ বিহারে আছে, তাদেরকে আনা হচ্ছে। এটা পলিটিক্যাল মদত। দ্বিতীয়, দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর তো আজ থেকে 200 বছর আগে সোনার বাংলা এবং জনগণমন লিখে গেছেন। অর্থাৎ তিনি বলে গেছেন যে প্রত্যেকটা প্রাদেশিক জাতির দ্বৈত সত্তা আছে, নিজের সত্তা, অর্থাৎ সোনার বাংলার সত্তাটাকে আগে দাঁড় করা, উন্মোচিত করো, তারপরে তুমি বৃহৎ জনগণের সত্তায়, অর্থাৎ ভারতীয় সত্তায় বিকশিত হবে। অর্থাৎ তোমার সত্তা, তোমাকে বলে রাখি, জয়েন্ট এন্ট্রেন্সে ভুরি ডোমিসাইল সার্টিফিকেট আমাদের রাজ্যের 99% পঞ্চায়েতের সদস্য, বর্তমান শাসক দলের জনপ্রতিনিধিরা দিয়ে দেয় অন্য রাজ্যের থেকে আসা অবাঙালিদের ওই ডোমিসাইল সার্টিফিকেট, অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ভিত্তিতে আমাদের রাজ্যের মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলো সরকারি ভুরি ভরে গেছে নন বেঙ্গলি ক্যান্ডিডেট। এই নো ডোমিসাইল সার্টিফিকেটটা তারা ইস্যু করে। অর্থাৎ মদতটা কিন্তু বহুমুখী। এরা ভুলে যায় যে বাঙালি সত্তা, বাংলা সত্তার যদি উন্মোচন না হয়, বিকশিত না হয়, তাহলে আমরা জনগণের সত্তায় কিন্তু নিজের অস্তিত্ব খুঁজে পাবো না। এটা কিন্তু একদম। এবং দেখুন, রাজনৈতিক দল, মূলত আমি শাসক দলের কথা বলবো এই বাংলার, তাদের অদ্ভুত একটা দ্বিচারিতা রয়েছে। তারা ভোটে যাওয়ার সময় বাংলা বনাম বাইরের এই আবেগটাকে তারা কাজে লাগান এবং বাঙালির আবেগটাকে ভোট বাক্স পর্যন্ত নিয়ে যান। আবার তারাই, চন্দ্রশেখর একদম ঠিক বলেছে, শত্রুঘ্ন সিনহাকে আসানসোলে দাঁড় করান, কারণ তাদের ওই ভোট ব্যাংকটা তখন লক্ষ্য। একদম। তুমি শুধু এটা নয়, তুমি দেখবে সার্বিকভাবে ছোট ছোট জনপ্রতিনিধিত্বের রিপ্রেজেন্টেশনও যে দেখা যাচ্ছে, বাঙালি রিপ্রেজেন্টেশন কমে যাচ্ছে দিনকে দিন, নন বেঙ্গলি রিপ্রেজেন্টেশন বাড়িয়ে দিচ্ছে এই যে শাসক। শুধু এরা নয়, আমরা বিগত বাম সরকারের সময় দেখেছিলাম। ফলত যেটা হচ্ছে, বাঙালি কণ্ঠ, বাঙালি ভাষার কিন্তু ব্যবহারের একটা চরম অনীহা তৈরি হচ্ছে এবং এটা চললে দেখবে বাঙালিরা বহু জায়গায় হয় এলাকা ছেড়ে পালাবে, নালে বাংলা ভাষার ব্যবহার কমিয়ে দেবে, একদম সংখ্যালঘু হয়ে পড়বে বাংলাভাষী মানুষজন। জন্টু বাবু আমাদের সঙ্গে থাকুন। দেখুন, কেন ইউসুফ পাঠান, কেন কীর্তি আজাদ, এই প্রশ্নগুলো তো উঠেছিল 2024-এর লোকসভা ভোটের সময়। সত্যি তো তার ফল কি আমরা এখন পাচ্ছি? অবাংলা ভাষীদের প্রাধান্য দেওয়া হচ্ছে রাজনৈতিকভাবে, যার ফল আমাদের নিজের সত্তা, যে ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর লেখালেখি করেছেন, সেই ভাষাটা অবহেলিত হচ্ছে। আমরা যেমন ভাববো সাধারণ নাগরিক, যারা রাজনীতিবিদ, যারা জনপ্রতিনিধি, তাদেরও ভাবার দরকার। অনুরোধ রইল, বিপজ্জনক লাইন পেরোনোর আগে দয়া করে ব্যবস্থা নিন। তবে এর সঙ্গে সঙ্গে অন্যান্য খবরও দুপুর দুটোয় দেখাবো। যেমন ভাঙড়ের দিকে নজর দিতেই হচ্ছে, সেখানে আবার ওই তৃণমূলে লেগে আছে ওই আরাবুল এবং শওকত। কিন্তু আরাবুল এবং শওকত এই যে বারবার তাদের বিরোধ, এই বিরোধটা কিন্তু তৃণমূলের শীর্ষ স্তরের বিভাজনকেই স্পষ্ট করে বলে অনেকের মত। আচ্ছা, আগে শুনুন আরাবুল কি বলেছেন, পাল্টা শওকত কি বলেছেন। নিজে কন্ট্রাক্টর, নিজের ফ্যামিলি কন্ট্রাক্টর, নিজের আত্মীয় স্বজন কন্ট্রাক্টর। আমি ধিক্কার জানাই এই ধরনের, ওর মুখ থেকে এই ধরনের কথা শোনার জন্য।
যে নিজে কন্ট্রাক্টর, সে কন্ট্রাক্টরের কাছ থেকে টাকালে কি সার্বিক উন্নয়ন করবে? এই ধরনের মুখোশধারী অবজারভারের নাম করে ভাঙড়ের তোলাবাজি, এটা তৃণমূল কংগ্রেস পছন্দ করে না। আমি এসব আলতু ফালতু পাগল ছাগল লোকের বিষয়ে আমি গুরুত্ব দিই না। যা বলার, যা করার আইনতভাবেই করব। আইনি নোটিশ ইতিমধ্যে পাঠিয়েছি, নিশ্চিতভাবে ভদ্রলোক উত্তর দিয়ে দেবেন, না হলে আইনি যা যা পদক্ষেপ নেওয়ার আমরা নেব। শওকত মোল্লার বক্তব্যের তুলনায় ঝাঁজ কম পেলেন? তাহলে শওকত মোল্লার সঙ্গে ফোনে আমাদের কথোপকথনটা শুনুন। আমি আইনত যা করার করব, এই বিষয়ে ওই ফালতু লোকের দাম বাড়িয়ে কোনো লাভ নেই। কে হরিদাস পাল, যে গত লোকসভা নির্বাচনে জেলে ছিল, 5 মাস ধরে জেল কেটেছে, তার কাছে আমার কি রাজনীতি শিখতে হবে, না তার পরামর্শ নিয়ে আমার চলতে হবে? চলুন এই নিয়ে আরো কথা বলি। ভাঙড় থেকে সত্যজিৎ আমার সঙ্গে রয়েছে। সত্যজিৎ, এই যখনই আরাবুল বনাম শওকত এই দ্বন্দ্বটা সামনে আসে, তখনই তৃণমূলের শীর্ষ স্তরের বিভাজন, কারণ এই দুজনই নির্দিষ্ট দুই শিবিরের বলেই রাজনৈতিক মহলে পরিচিত, সেটাই সামনে আসে। একেবারে তাই। কদিন আগে আমরা আরাবুল ইসলামের সঙ্গে কথা বলছিলাম, তিনি বারবার বলছিলেন যে দল আমার সঙ্গে 200% আছে এবং বক্সিদার সঙ্গে আমার কথা হয়েছে। এই তত্ত্বটা তিনি সামনে এনেছিলেন, কিন্তু বারবারই যখন আমরা এই বিষয়টা শওকত মোল্লার সঙ্গে কথা বলি, শওকত মোল্লা পরিষ্কারভাবে বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা ব্যানার্জির নির্দেশেই তিনি ভাঙড়ে আছেন এবং তাদের নির্দেশ ক্রমেই লোকসভা ভোটে ভাঙড়ে আরাবুলকে ছাড়াই তিনি লড়াই করেছেন এবং বিপুল ভোটে জয় পেয়েছেন। বর্তমানে দুদিন আগে ঠিক ভাঙড়ের কোচপুকুরে একটি কর্মী সভা হয়। সেই কর্মী সভাতে আরাবুল ইসলাম ব্যতীত দলের অধিকাংশ কর্মদক্ষ পঞ্চায়েত সদস্য, প্রধান, জেলা পরিষদের সদস্যরা একজন ব্যতীত বাকি সকলেই শওকত মোল্লার সঙ্গে ছিলেন এবং শওকত মোল্লা সরাসরি আরাবুল ইসলামের নাম না করে কোনো কিছু না বললেও দলের অধিকাংশ নেতারাই কিন্তু আরাবুলের বিরুদ্ধে সুর চড়িয়েছিল। অর্থাৎ বলা যেতে পারে যে তৃণমূল কংগ্রেসের যে অন্তর্দ্বন্দ্ব বা গোষ্ঠী দ্বন্দ্ব ক্রমশ প্রকট হয়ে উঠছে। একদিকে শওকত মোল্লা, তার অনুগামীরা একদিকে রয়েছেন, অপরদিকে আরাবুল ইসলামের সঙ্গে বর্তমানে কেউ না থাকলেও তিনি যে তার রাজনৈতিক স্থান জায়গা ছাড়তে চাইছেন সেটা কিন্তু কোন রকম ভাবেই বোঝা যাচ্ছে না। আরাবুল ইসলাম মাঝে মাঝে। সত্যজিৎ, তোমাকে অনেক ধন্যবাদ। দেখুন, আরাবুল এবং শওকতের এই দ্বন্দ্ব তো দলে বিশৃঙ্খলার একটা নজির। তৃণমূল তো এখন কঠোর, স্ট্রিক্ট শৃঙ্খলা রক্ষায়। ফিরহাদ হাকিমকে পর্যন্ত সতর্ক করা হচ্ছে, সেন্সর করা হচ্ছে। এই দুজনের ক্ষেত্রে ব্যবস্থা নেবে না, প্রশ্নটা থাকে। তবে এই মুহূর্তে এক তুমুল সংঘর্ষ তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সঙ্গে, ছাত্র ইউনিটের সঙ্গে সিপিআইএম এর ছাত্র ইউনিটের। বারাসত কলেজের সামনে ধুন্ধুমার ছবি আগে দেখাবো। দুই ছাত্র গোষ্ঠীর এমন কি হলো তার মাঝে যে পুলিশ এভাবে আহত? আমার সঙ্গে দীপঙ্কর রয়েছে, বলতে পারবে সংঘর্ষের কারণ কি দীপঙ্কর? দেখো, যে ঘটনা ঘটে সেই ঘটনা হচ্ছে এই বারাসাত ছান্দ কলেজের পর বারাসাত গভর্নমেন্ট কলেজে আসে, এই রাস্তা দিয়ে তারা এসেছিল এবং এই যে ভেতরে তৃণমূল ছাত্র পরিষদের ছাত্ররা রয়েছে তারা উল্টো দিক দিয়ে বিক্ষোভ দেখাচ্ছিল। তাদের অভিযোগ এসএফআইয়ের ছাত্ররা এসে এখান থেকে তাদের ভেতরে ইট ছুঁড়েছে। উল্টো দিকে এই গেটের পুরো লাইন ধরে কিন্তু পুলিশ কর্মীরা দাঁড়িয়েছিলেন। সেই সময় পুলিশ কর্মীদের মধ্যে ধস্তাধস্তি হয় দুপক্ষের মধ্যে এবং তাতে একজন পুলিশ কর্মী আহত হচ্ছে, তার দাঁতে আঘাত লেগেছে, তার ঠোঁট পেটে রক্ত বার হচ্ছিল। এই মিছিল এতক্ষণ পর এই মিছিল এই রাস্তা দিয়ে আবার ডিএম অফিসের দিকে এসএফআইয়ের যে মিছিল তিলোত্তমার বিচারের দাবিতে বেরিয়েছিল সেই মিছিল এগিয়ে যাচ্ছে ডিএম অফিসের দিকে। কিন্তু তৃণমূল ছাত্র পরিষদ তাদের দাবি তিলোত্তমার বিচার তারাও চান, তারাও সেই লড়াই করছেন, কিন্তু
কিন্তু এই ইস্যুতে কেন তারা কলেজ গেটের সামনে এসে বিক্ষোভ দেখাবেন, এই বক্তব্য যেমন তৃণমূল ছাত্র পরিষদের রয়েছে। উল্টো দিকে এসএফআই তারা দাবি করছেন দীর্ঘদিন ধরে, দিনের পর দিন ধরে কলেজগুলোতে ভোট হয় না, এবং যেখানে তিলোত্তমার মৃত্যু হয়েছিল সেটাও একটা প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান, সেই জায়গাকে কেন্দ্র করে তারা বিভিন্ন কলেজে গতকাল থেকে বিক্ষোভ দেখিয়ে আসছেন। এই যে বাদানুবাদ এবং দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়, এই গেট ধরে দীর্ঘক্ষণ ধরে মারামারি হয়, এবং এই ধাক্কাধাক্কিতে একজন এসএফআই কর্মী যাকে আমরা দেখতে পেয়েছি তার মুখের এখানে লেগেছে, আঘাতপ্রাপ্ত হয়েছেন। যদিও তৃণমূল কংগ্রেসের দাবি ভেতরে অনেকগুলো ইট পড়ে আছে, বাইরে থেকে ইট মারা হয়েছে। ফলত দুপক্ষ, উল্টো দিকে বারাসাত থানার সামনে এইভাবে উত্তেজনা, এবং দুপক্ষের মধ্যে পুলিশ কেন আরও বেশি পুলিশ ব্যবস্থা রাখলো না, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। যেভাবে এসএফআই ছাত্ররা এসেছিলেন এবং ভেতরে যেভাবে তৃণমূল ছাত্র পরিষদ ছিলেন, তো সেই জায়গাতে যে উত্তেজনা হতে পারে এটা খুব স্বাভাবিক ব্যাপার। স্বাভাবিকভাবে কিন্তু আরও বেশি পুলিশ কর্মীর প্রয়োজন ছিল। উল্টো দিকে বারাসাত থানা, তারই উল্টো দিকে বারাসাতের গেট, তো সেই জায়গায় কেন আরও বেশি পুলিশ কর্মী রাখা হলো না, এটা নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। এবং তৃণমূলের ছাত্ররা, যারা তৃণমূল ছাত্র পরিষদের যারা রয়েছেন তারা ভেতরে রয়েছেন, এবং তাদের সাথে আরেকবার কথা বলার চেষ্টা করব। কি হয়েছিল? ওরা বহিরাগত লোকজন নিয়ে কলেজের ভেতরে তাণ্ডব চালালো, মানে ঢুকতে পারেনি, কলেজের গেটে একটু চালালো, হামলা করার চেষ্টা করলো, এটা এসএফআইয়ের কাজ। ওরা দাবি করছে আপনাদের ধাক্কাধাক্কিতে পুলিশ আহত হয়েছে। আমরা তো কলেজ গেটের বাইরেই বেরোতে পারলাম না, আমরা ধাক্কা দেবো কি করে? আপনি দেখুন এই লোহার গেটটা বের করে তো আমরা টপকাতে পারিনি, তাহলে আমরা ধাক্কা দেবো কিভাবে? ওরা ওখান থেকে ইট ছুঁড়েছে, বোতল ছুঁড়েছে, লাঠি ছুঁড়েছে, কিন্তু কলেজের গেটের ভেতরে ওরা ঢুকতে পারেনি। আবারও ওদেরকে আটকে দিলাম আমরা, টিএমসিপি ওদেরকে সারা জীবন এইভাবে। বুঝতে পারছো একদিকে যেমন তৃণমূল ছাত্র পরিষদ দাবি করছে তারা বেরোতে পারেনি, তারা কি করে মারবেন, উল্টো দিকে এসএফআই দাবি, এসএফআই এই মিছিল কিছুক্ষণ আগে ডিএম অফিসের দিকে আবার এগিয়ে গেল। ফলত এসএফআই দাবি করছে যে এই যে ধাক্কাধাক্কিটা হয়েছে এবং এই গেট ধরে দুপক্ষের ধাক্কাধাক্কি হয়েছে, সেই ধাক্কাধাক্কি তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, দেখো এসএফআই যে মিছিল তারা কিন্তু এই মুহূর্তে এগিয়ে গেছে অনেকটাই, এবং না, দীপঙ্করের সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়েছে। দীপঙ্কর, আপাতত ধন্যবাদ। ধুমধুমার পরিস্থিতি, পুলিশ গিয়ে মাঝখানে মার খেয়ে গেল দুই ছাত্র গোষ্ঠীর ঝামেলা থামাতে গিয়ে। পুলিশ কি করছিল? এত কম পুলিশ কেন? প্রশ্নগুলো অলরেডি উঠতে শুরু করেছে। মানে জন্টু বড়াই কিছু বলতে চান? হ্যাঁ জন্টু বাবু। হ্যাঁ, আমি বলছি যে এই সুভাষ মুখোপাধ্যায় তো লিখে গেছিলেন যে প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য, ধ্বংসের মুখোমুখি আমরা সত্যিকার এই ছাত্রদের রাজনীতি, যে ছাত্র রাজনীতির থেকে আজকে এত বড় বড় রাজনীতির নেতারা তৈরি হয়েছে, বুদ্ধদেব বাবু, আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই কি অবস্থা বলো দেখি। আমি একটা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করি, দীর্ঘদিন ভোট নেই ছাত্র রাজনীতিতে, যে ছাত্ররা গণতন্ত্রের পাঠ নেয় ছাত্র ভোটের মাধ্যমে, রাজনীতির মাধ্যমে, যেখানে পারস্পরিক শ্রদ্ধা থাকে, সেখানে এই ছাত্র রাজনীতি আজকে মূল রাজনীতির চালিকা শক্তি যারা বয়স্করা, তারা কেউ ছাত্র নয়, তারা কন্ট্রোল করে নিয়েছে। ফলত ছাত্র রাজনীতির যে স্যানিটি, পবিত্রতা আজকে নেই, যদিও সেটা বহুদিনই হারিয়েছিল। আজকে সেটা সরাসরি বয়স্ক বড় মূল রাজনীতির নেতা। জন্টু বাবুর সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়েছে, আমি আবার চেষ্টা করছি যোগাযোগ করার। তবে এই পরিস্থিতি ভয়াবহ, ছাত্র শিক্ষা প্রতিষ্ঠানের এই ছবি ভয়ঙ্কর। পুলিশ সামলাতে গিয়ে নিজে মার খাচ্ছে, ছাত্রদের মারামারি সামলাতে গিয়ে সেই অবস্থা আরো ভয়ঙ্কর। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তো উঠছেই। এদিকে আজই সংসদে পেশ হবে এক দেশ এক ভোট বিল জানিয়ে বিরোধীরা ইতিমধ্যেই সুর চড়াতে শুরু করেছে। কি বলছেন মেঘওয়াল, শোনাবো। I beg to move for leave to introduce the Constitution 129th Amendment Bill 2024 further to amend the Constitution of India। ये आइटम नंबर 18 में है। ইনি তৃণমূলের কি অবস্থান জানতে সৌরভের সঙ্গে কথা বলবো। সৌরভ, দেখো, তৃণমূল কংগ্রেস তো বহুদিন ধরেই তাদের অবস্থান স্পষ্ট করেছে এবং আজকে খুব তাৎপর্যপূর্ণ সকালবেলায় এই সুরটা বেঁধে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি দুটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বলেছেন। এক হচ্ছে মানুষের অধিকার চুরি নয়, কার্যত মানুষের অধিকার ডাকাতি করা হচ্ছে এবং যে অর্জিত গণতান্ত্রিক অধিকার তা হরণ করা হচ্ছে, এবং যে কাঠামো তৈরি করা হয়েছে গণতন্ত্রের কাঠামো, সেই গণতন্ত্রের কাঠামোকে লজ্জাজনকভাবে বুলডোজ করা হচ্ছে, এটা তার টুইটের ভাষা। এবং নিঃসন্দেহে এখন পর্যন্ত যে আপডেটটা পাওয়া যাচ্ছে, এই বিল মেঘওয়াল ইন্ট্রোডিউস করবার সঙ্গে সঙ্গেই কিন্তু ভোটাভুটির দাবি তোলেন বিরোধীরা, এবং এই ভোটাভুটির ফল যেটা দাঁড়িয়েছে, শাসক দল, দেশের শাসক দল
268টি ভোট পেয়েছেন এবং 169টি ভোট পেয়েছে বিরোধীরা। এগিয়ে আছেন শাসক দল, কিন্তু 545টি আসন বিশিষ্ট লোকসভায় 2/3 মেজরিটি পেতে 368টা ভোট দরকার শাসক দলের। সেটা কিন্তু তারা ভোটাভুটির সময় জোটাতে পারেননি। এক্ষেত্রে তারা বলছেন অনেকেই অনুপস্থিত ছিলেন। অমিত শাহ জানিয়েছেন যে গোটা বিষয়টি জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে যাবে। মনে রাখতে হবে রাজ্যসভা লোকসভা 2 সভাতেই কিন্তু 2/3 মেজরিটি, এবং ভোটাভুটির যেটা হলো ইন্ট্রোডাকশন নিয়েই যে ভোটাভুটিটা হলো সেই ভোটাভুটিতেই কিন্তু 2/3 মেজরিটি পেল না শাসক দল। তার মানে পেশ করলেই পাস করানো যে খুব সহজ নয় তা স্পষ্ট। সৌরভ, তোমাকে ধন্যবাদ। অমিত শাহের বক্তব্য শোনাবো। मंत्री जी कहते हैं कि इसको जेपीसी को सौंपने के लिए वो तैयार है, तो जेपीसी में सारी चर्चा होगी और जब जेपीसी के रिपोर्ट के आधार पर कैबिनेट इसको पारित करेगी तब भी फिर से चर्चा होनी है। तो मैं मानता हूं कि माननीय मंत्री जी अगर जेपीसी में रखने की इच्छा व्यक्त करते हैं तो यहीं पर एक चीज समाप्त हो जाएगी। বহু টানাপোড়েনের পর শুরু হলো আবাসে টাকা দেওয়ার কাজ। আজ প্রথম কিস্তির টাকার চেক সরাসরি নবান্নে উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হবে। আপনাদের জানিয়ে দিই, বিকেল এই কাজ শুরু হবে। প্রথম 40 জন উপভোক্তা সরাসরি নবান্নে এসে 60,000 টাকা করে চেক পাবেন। তারপর ধীরে ধীরে অ্যাকাউন্ট ট্রান্সফার শুরু হবে।